স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের বিশেষ আয়োজন নির্বাচনের পথচলা অনুষ্ঠানের সঙ্গে আছি আমি শফিকুজ্জামান রুবেল। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচন বানচালের কোনো সুযোগ দেওয়া হবে না, কৌশলের নামে কখনো গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। গণতান্ত্রিক যাত্রায় বাধা ঠেকাতে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। ৪৭ আসন ফাঁকা রেখে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াত সহ ১০ দল। জরুরি বৈঠকে সিদ্ধান্ত, সমঝোতা নিয়ে আবারও আলোচনার ইঙ্গিত। আন্তর্জাতিক মান বজায় রেখে নির্বাচন হচ্ছে কিনা পর্যবেক্ষণ করবে ইইউ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নজরদারি, বিভাগীয় শহর সফরে ৫৬ পর্যবেক্ষক। এবং পদ্মা সেতু চালুর ৩.৫ বছরেও মাদারীপুরে গড়ে ওঠেনি কলকারখানা, পূরণ হয়নি ৬ লেনের মহাসড়কের দাবি, অব্যবস্থাপনা দীর্ঘসূত্রতায় বাস্তবায়ন হয়নি মেঘা প্রকল্প। পদ্মার তীর ঘেঁষে গড়ে ওঠা ইতিহাস, ঐতিহ্য আর সংগ্রামের জনপদ মাদারীপুর। মাদারীপুরে রয়েছে সম্ভাবনাময় এক ইতিহাস, ঐতিহ্য, সেই সাথে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, সব অধ্যায়ে যাদের ভূমিকা গৌরবময়। সম্ভাবনাময় এই মাদারীপুরের ভোটারদের সাথে আমরা আলোচনা করব। আমরা শুনব তাদের প্রত্যাশা, খুঁজব সংকট, এ থেকে বের হওয়ার পথও আমরা খুঁজব। মাদারীপুরে ৩টি সংসদীয় আসন রয়েছে, যেখানে ভোটার সংখ্যা প্রায় ১১.৫ লাখের কাছাকাছি। বরাবরের মতো আমাদের সাথে রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রয়েছেন প্রবীণ ভোটার, রয়েছেন নবীন ভোটার। আমরা প্রথমে নবীন ভোটারদের সাথে কথা বলতে চাই, কারণ আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবীন ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটু জানতে চাই আপনার কাছে যে আপনি একজন নবীন ভোটার হিসেবে, তরুণ ভোটার হিসেবে, সামনে যে নতুন বাংলাদেশ বিনির্মাণে কোন প্রার্থীকে আপনার মূল্যবান ভোট দিতে চান, তার মধ্যে কি গুণাবলী থাকা জরুরি? ছোটোবেলা থেকেই মাদারপুর বড় হয়েছি। যারা দেখেছি দীর্ঘ ১৬-১৭ বছর ক্ষমতা ছিল, তারা ব্যক্তির উন্নয়ন করেছে, আমাদের জেলার তেমন কোনো পরিবর্তন করতে পারেনি। সুতরাং আমি এমন এক প্রার্থীকে চাই যারা রাজপথে সংগ্রাম করেছে, প্রকাশ্যে আন্দোলন করেছে, যারা জীবন বাজি রেখে সংগ্রাম করে এই স্বৈরাচারকে মুক্ত করেছে। এরকম এক নেতৃত্ব চাই মাদারপুরে আমরা। তার পাশাপাশি মাদারপুরের প্রাণের দাবি যে একটা মেডিকেল কলেজ আমাদের খুবই জরুরি। আমাদের সামান্য একটু কোনো অসুস্থ হয়ে গেলেই আমাদের ঢাকা ট্রান্সফার করা হয়। আমরা চাই বুঝতে পারছি, এমন এক প্রার্থী চান যিনি আসলে মাদারীপুর গড়ে তুলবেন, ব্যক্তির স্বার্থে না, সবার জন্য কাজ করবেন। আরেকজন তরুণ ভোটারের সাথে আমরা কথা বলতে চাই। আপনি যদি বলতেন আপনার মূল্যবান ভোট কোন ধরনের গুণাবলী দেখে, কোন ধরনের প্রার্থীকে, যার গুণাবলী কেমন দেখে আপনি ভোট দিতে চান? যিনি সমাজের উন্নয়নের জন্য আমাদের সাধারণ যারা মানুষ রয়েছে তাদের উন্নয়নের ক্ষেত্রে তারা পাশে থাকবে এবং সমাজের যে মাদক রয়েছে এটা থেকে তারা বিতাড়িত করবে এবং এই যে শিক্ষিত সমাজকে তারা সামনে যে অগ্রগামী হওয়ার জন্য আমাদের পাশে থাকবে। এবং একটি ছেলে যদি এখানে একটা অসুবিধায় পড়ে, সেজন্য আমাদের পড়াশোনার ক্ষেত্রে সেজন্য ঢাকা বা অন্য কোথাও যদি নেওয়ার ক্ষেত্রে সেজন্য সহযোগিতা করে এবং সাধারণ মানুষের পাশে থাকে। এবং হ্যাঁ, এরকম নিষ্ঠাবান, সৎ, সাধারণ মানুষের পাশে যাতে থাকে এমন এক প্রার্থীকে আপনি বেছে নিতে চান। আপনি একদম প্রথমবার ভোটার হয়েছেন, আপনি যদি বলতেন আপনার প্রথম ভোট কোন ধরনের প্রার্থীকে, কি গুণাবলী দেখে আপনি দিবেন? আমি আমার প্রথম ভোট এমন একজন প্রার্থীকেই দেব যিনি আমার চাহিদাগুলো বুঝবেন এবং আমার সমাজের বিগত সময়ে যে অবহেলিত মানুষের যেই চাহিদাগুলো এগুলো তিনি পূরণ করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে উনি আমাদের সমাজের ভিতরে যে মাদকের যে সয়লাভ, বিগত সময়ে যেই নেতৃবৃন্দগুলো ছিল আমরা দেখেছি যে তারা এগুলোকে প্রমোট করেছে। আমরা চাবো যে যে নেতৃবৃন্দ আমাদের মাঝে আসবেন তিনি মাদককে নির্মূল করবেন এবং এই সমাজকে একটি শিক্ষিত রাষ্ট্র হিসেবে, শিক্ষিত সমাজ হিসেবে গড়ে তোলায় শিক্ষা খাতে ভালো একটা বিনিয়োগ করবেন হিসেবে গড়ে তুলবেন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মাদক থেকে যাতে যুব সমাজ দূরে থাকে, তরুণরা যাতে দূরে থাকে, এরকম একজন জনপ্রতিনিধি যিনি সর্বাঙ্গের বিষয় নিয়ে কাজ করবেন। আপনারা জানেন নির্বাচনী পথচলা অনুষ্ঠানে আমরা শুধু ভোট না, ভোটের পাশাপাশি সেই জেলার সংকট নিয়ে আলোচনা করি। মাদারীপুরে কৃষি প্রধান এলাকা বলা হয়। এই অঞ্চলের প্রায় ৬৯% লোকজনই কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কৃষি খাত নিয়ে যদি আমরা একটু কথা বলি, যে মাদারীপুরের আমরা যতদূর জানি যে মাদারীপুর পাট, ধান, পেঁয়াজের জন্য
বিখ্যাত। আপনি একটু বলবেন যে মাদারীপুরের কৃষি সামগ্রী থেকে শুরু করে কৃষি খাতে কি ধরনের সংকট রয়েছে, কৃষকরা কি পাচ্ছে না ঠিকমতো? বাংলাদেশ কৃষিভিত্তিক বাংলাদেশ, এদেশে শতকরা 90 জন কৃষক, কিন্তু আমাদের মাদারীপুরের ধান পাট ইত্যাদি ফসল উৎপাদন হয় ঠিকই, কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত এই কৃষক শ্রেণী। কিন্তু আমরা উন্নয়ন করতে যদি করতে হয় তাহলে আমাদের দরকার কৃষি উপকরণ। যেমন আমাদের কৃষি উপকরণ করলে সেচের প্রকল্প, যেমন সেচ আমাদের দেশে এখন বন্ধ। বহুত আগে আমরা দেখি সেচ কাটছে, খাল কাটছে, দেখছি আমরা তখন উন্নয়ন হয়েছে। এই দেশের ফসল আমরা বিদেশেও পাস করতে পারছি। ঠিকমতো সার কীটনাশক এগুলো আপনার পান কিনা? আজকে দেখেন আমাদের সমস্যা, আমরা এই এলাকার কৃষক এখানে সারের ডিলার নিছে বিগত সরকারের বা যেভাবে হোক তার দেশের পৌরসভা কৃষক, আমাদের জাউদ্দিন ডিলার কৃষক মাদারীপুরে দিছে। এগুলো থেকে যাতে বের হয়ে আসে এটা আপনারা চান। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। আমরা জানি যে যে অঞ্চলে কৃষি অনেক বেশি উৎপন্ন হয় পণ্য, সেখানে হিমাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি বলতেন এখানে হিমাগার রয়েছে কিনা, এরকম উদ্যোগ কখনো নেওয়া হয়েছে কিনা, আর কি কি সংকট রয়েছে? কৃষির ব্যাপারে মাদারীপুরে হিমাগার ওরকমভাবে নাই, খুব কম। আরও অনেক বেশি হিমাগার দরকার আমাদের কৃষির জন্য। কৃষি পণ্য আমাদের পর্যাপ্ত নাই, কৃষি যে দরকার সার বা গুদাম ঘর ওইরকমভাবে নাই। তো আমরা চাইবো যাতে আগামীতে যারাই সরকার গঠন করুক কৃষির উপর যেন বিশেষ করে গুরুত্ব দেয়। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা আরেকজনের সাথে যদি একটু কথা বলি, এদিকে মুরব্বী রয়েছেন। মুরব্বী, আপনি যদি একটু বলেন যে আমাদের একটা সময় দেখতাম যে এমনি উর্বর ফসল ফলে যায়, এখন চাষ করতে গেলে অনেক সার টার দিতে হয়, সেগুলো কি ঠিকমতো পাওয়া যায় কিনা? না, পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? পাওয়া যায় না, আমরা কম না। আর নাই, গেলেই করে আমার নাই, এর কথা কই আমার ফ্রি দেয়। গেলেই কয় নাই, আপনাদের বলে যে দোকানে সার নাই। এদিকে একজন চাচা একটু বলতে চাইছিলেন, আপনি যদি বলেন, আসলে আপনি কৃষি নিয়ে কিছু একটা বলতে চাচ্ছিলেন, বলেন কি সংকট দেখেন? আর এই সারের সংকট বেশি। এই টিএসপি পাইনি, এবার কাতি মাসে বোনার জন্য কয় নাই। এই মানে হাসে মানে সার ছাড়াই ছিঁড়ে দিয়েছে, এই সমস্যা। পানিরা কি বলে, কি মনে হয় সিন্ডিকেট কাজ করে? কোনো সিন্ডিকেট কাজ করে? পাঁচ খার কলার নাই, বেচা হয়ে গেছে, আর নাই। আসলে কি থাকে না? থাকে না, থাকে না, না থাকে কইছে না, স্যার কইছে না, দামও ডাবলই ডাবল ডাবল বানাই দিছে, এরপরও নাই। অনেক 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 সংকটের কথা তারা বলছিলেন যে সার পাওয়া যায় না, কৃষিখাতে সার পাওয়া যায় না, অনেক কিছু পাওয়া যায় না, থাকলেও নাই এই ধরনের কথা বলে। আমরা জানি যে মাদারীপুরে হিমাগার নাই, কারণ এখানে পেঁয়াজের উৎপাদন হয়, পাটের উৎপাদন হয়, ধানের উৎপাদন হয়, হিমাগার জরুরি। আমরা যদি কৃষির পাশাপাশি মাদারীপুরে আরও অনেক খাত নিয়ে আলোচনা করব। মাদারীপুরের শিল্প কলকারখানা নেই, ঢাকার গা ঘেঁষে রয়েছে। আমরা যদি একটু কথা বলতে চাই, এদিকে একজন রয়েছেন, তরুণদের সাথে আমরা কথা বলবো। কি মনে হয় যে মাদারীপুরে এত ঢাকার কাছাকাছি গা ঘেঁষা, তারপরেও শিল্প কারখানা নাই, এর কারণ কি, আপনি কারণ কি হিসেবে দেখেন? আমি শিল্প কারখানা এর জন্য মেন উদ্যোগদাতা নাই, কারণ আমাদের এই দেশের ছেলেপেলেরা সবাই ইউরোপমুখী, তো ওরকম উদ্যোগদাতা নাই, এর জন্য কারখানা হচ্ছে না। কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই, এটা মাদারীপুরের চেঞ্জের জন্য না, পুরো রাষ্ট্রের চেঞ্জের জন্য। যেমন বাংলাদেশে হকাররা আছে, যেমন ঢাকা সিটিতে, পুরো ঢাকা সিটি জুড়েই হকাররা কিন্তু আছে। এই হকাররা প্রত্যেক দিন চাঁদা দিতেছে নেতাদেরকে, ঠিক কিনা? নেতারা পাচ্ছে। যদি হকারদের বা এরকম ছোট ছোট চার দোকানদারদেরকে যদি ওই টিন ভ্যাট ওরকম ঝামেলা না করে, যদি তাদের থেকে ট্যাক্স গভর্নমেন্ট যেভাবে যে মোবাইলে যেভাবে বিকাশ খোলা যায় বা সিম রেজিস্টার করা যায়, ওরকম সহজ উপায় যদি ট্যাক্সের কার্ডটা দেখতো, যে সবার থেকে ট্যাক্সটা নিত, যে হকাররা যে ট্যাক্স পাবে তারা ভালো হতো, ইভেন তারা চাঁদামুক্ত ব্যবসা করতে পারতো সব জায়গায়, এতে রাষ্ট্রেরও লাভ হতো, হকারদেরও লাভ হতো। হকারদের লাভ হতো। আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা নির্বাচনী আমরা আলোচনা আছি, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে সব কিছুই নির্বাচন কেন্দ্রিক, নেতৃত্ব কেন্দ্রিক। মাদারীপুরে আমরা কলকারখানা দেখি না, কর্মসংস্থান সেরকম নেই। ঢাকার এত কাছাকাছি একটা এক্সপ্রেস ওয়েও আছে, পদ্মা সেতু আছে, তারপরে কলকারখানা কেন হয় না? নেতৃত্বে যারা ছিলেন বা যারা আসবেন তাদের কি করণীয় আছে কলকারখানা গড়ে তোলার জন্য? কেমন হওয়া উচিত তাদের চরিত্র? অসংখ্য অগণিত ধন্যবাদ সময় টিভিকে পথে ঘাটে চলে ফিরে সাধারণ জনতার কথা শোনার জন্য। তো প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, পদ্মা সেতু হওয়ার পরে সবচাইতে বেশি উপকৃত হওয়ার কথা ছিল মাদারীপুর এবং শরীয়তপুরে, কিন্তু আমরা দেখছি আমরা আগেও অবহেলিত ছিলাম, এখন অবহেলিত রয়েছি।
যেমনটা রূপ হওয়ার কথা ছিল যে পদ্মা সেতু হবে, পদ্মা সেতু হওয়ার পরে আমাদের গা ঘেঁষা শিবচর মাদারীপুরে যে উপজেলা রয়েছে সেখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা হবে, কলকারখানা হবে, গার্মেন্টস হবে, যার কারণে আমাদের যুবক সমাজ যারা থাকবে তাদের বেকারত্ব দূর হবে, তারা সেইখানে কর্মসংস্থান হবে তাদের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফলশ্রুতিতে তার কিছুই হয়নি। কিছু মুখে বলা কিছু কার্যক্রম নেওয়া হয়েছিল, কিছু প্রতিষ্ঠান, কিছু প্রজেক্ট সেখানে শুরু করা হয়েছিল, তারও সুফল মাদারীপুরবাসী ভোগ করতে পারেনি, কেননা সেখানে ছিল দুর্নীতিতে জর্জরিত। তারপরে যদি মাদারীপুর থেকে আমরা বলি, আমাদের ভাঙা থেকে বরিশাল কিংবা কুয়াকাটা পর্যন্ত এক্সপ্রেসওয়েটা, যেটা মাদারীপুরবাসী না শুধু দক্ষিণবঙ্গ সকলের চাহিদা থাকবে, দলমত নির্বিশেষে যেই দলই নির্বাচিত হবে তাদের সকলেরই এজেন্ডাটা থাকবে। তার মধ্যে অন্যতম ছিল আমাদের মাদারীপুর সদর হাসপাতালের কথা যদি বলি। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা আসবো, হাসপাতালে আসবো, শিক্ষা আসবো, সব কিছুতে আসবো। আমরা কথা বলছিলাম এই অঞ্চলের সম্ভাবনাময় অঞ্চল আমরা কেন বলি, কেননা ঢাকার খুব কাছাকাছি যেহেতু, তাই যাতায়াত ব্যবস্থা খুব ভালো থাকলে অল্প সময় এখানে আসা যায় এবং কলকারখানাও তৈরি হবে, উদ্যোক্তারা এখানে আসবেন। আমরা এখানে আরও অনেকেই রয়েছে, আমরা একটু কথা বলতে চাই। মাদারীপুর আমরা বলা হয় যে সম্ভাবনাময় মাদারীপুর। আপনি কি দেখেন মাদারীপুরে, কি সম্ভাবনা দেখেন? একটু বসবেন, বসে বলবেন আপনার যে কেমন নেতৃত্ব হলে এই মাদারীপুরকে আরও ঢেলে সাজানো যায়, একটা উন্নত জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সময় টিভিকে একটি সুন্দর আয়োজন করার জন্য এবং মাদারীপুরের শাহ মাদারের ঐতিহ্যবাহী মাদারীপুরের মাদ্রা একটি প্রান্তান্ত অঞ্চল, এই অঞ্চলে এই ধরনের একটি সময় উপযোগী অনুষ্ঠান করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনি দেখবেন বিভিন্ন দল বিভিন্ন এজেন্ডা নিয়ে, বিভিন্ন তাদের পরিকল্পনা নিয়ে এই নির্বাচন অবতীর্ণ হয়েছে। আপনি সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করবেন। বিশেষ করে আমি বলবো, একজন আইনজীবী, আমি আইনজীবী হিসেবে বলবো যে তারেক রহমান সাহেব যে... আপনাকে ধন্যবাদ। আমরা যেটা বলছিলাম যে এই মাদারীপুরে আপনি একজন নারী এখানে রয়েছেন, বলবেন যে মাদারীপুর আমরা জানি যেহেতু পদ্মার গা ঘেঁষা, এই অঞ্চলে গা ঘেঁষা প্রচুর পরিমাণে নদী ভাঙন হয়। এই নদী ভাঙন রোধে একজন জনপ্রতিনিধির কি করণীয় সেটা যদি বলতেন, তার মধ্যে কি গুণাবলী থাকলে আপনি তাকে বেছে নেবেন? ধন্যবাদ সময় টিভিকে, ধন্যবাদ, বলতে দেওয়া উচিত ছিল। ধন্যবাদ আপনাকে। যে নাকি আমাদের মাদারীপুর বিভিন্নভাবে পিছিয়ে, বিগত যারা সরকার ছিল তারা উন্নয়নমূলক কর্মকাণ্ড, তারা নদী ভাঙন বা এগুলো কখনোই রোধ করে নাই। এখন যে নাকি আমাদের এইগুলো রোধ করবে এবং আমাদের নারীদের জন্য উন্নয়নমূলক কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং যে নাকি নারীদের যে ইপ্রিজিংয়ের শিকার হয় এবং এগুলা রোধ করবে, আমরা তাকেই ভোট দেব। অনেক ধন্যবাদ। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেই প্রার্থী বা যে নেতৃত্ব জনসমাজে কাজ করবে, নারীদের জন্য কাজ করবে, তাদেরকে তারা বেছে নিতে চান, নারী যারা রয়েছেন এই অঞ্চলের। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আমরা আপনার সাথে যদি কথা বলি যে মাদারীপুরের ভোটের পরিস্থিতি কেমন দেখেন আপনি, কেমন প্রার্থীকে ভোট দিতে চান, তার কি ধরনের গুণাবলী থাকা জরুরি? আমি মনে করি, আসসালামু আলাইকুম, আমি মনে করি আমাদের মাদারীপুরে এই সারা বাংলাদেশে উন্নয়নমূলক কাজ যে করতে পারবে, দেশের স্বার্থে কাজ করতে পারবে, চাঁদাবাজি বন্ধ করতে পারবে, সন্ত্রাসী বন্ধ করতে পারবে, তারই আমরা এই ভোট দিয়ে যত সে নির্বাচিত হয়ে দেশের উন্নয়নমূলক কাজ করবে, চাঁদাবাজি বন্ধ হবে, তাকে আপনারা ভোট দিবেন। যে উন্নয়নমূলক কাজ করবে, চাঁদাবাজি বন্ধ করবে, তাকে আপনারা ভোট দিবেন। আপনি প্রবীণ একজন ভোটার, অনেক নির্বাচন দেখছেন, নতুন বাংলাদেশের জন্য নতুন একটা সামনে নির্বাচন আসছে, সাথে গণভোটও আছে। আপনি কেমন প্রার্থী বেছে নিতে চান, তার কি ধরনের গুণাবলী থাকা জরুরি? আসসালামু আলাইকুম। আমাদের দেশে এখন যুব সমাজটা সবচাইতে বেশি জরুরি। মাদকাসক্তি যুব সমাজটা যেভাবে নষ্ট হইতেছে, প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করেছে, একমাত্র শুধু মাদকাসক্তিতে যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে, শুধু এই মাদকাসক্তিতে। এই মাদকাসক্তি যদি দূর করা যায়, তাই আমার মনে হয় যে একটা সুশীল সমাজ হবে। সুশীল সমাজ হইলে প্রত্যেকটা শ্রেণীতে সুশীল সমাজ যখন জন্ম নেবে, তখন আমার মনে হয় যে রাষ্ট্রটা সুশীল রাষ্ট্র নামে পরিচিত হবে। এই ধরনের আখলাখ চরিত্র যার মধ্যে আছে, আমরা তাকেই চাই। চান যার চরিত্র ভালো, যিনি দেশের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন, তাকেই চান। আমরা মাদারীপুরে রয়েছি, মাদারীপুরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, মাদারীপুরের আদ্যপান্ত তুলে আনার চেষ্টা করব। আমাদের এখানে যিনি কাজ করেন মাদারীপুরে, আমাদের সহকর্মী অভিজিৎ, তার সাথে আমরা আলোচনা করতে চাই, একটু জানতে চাই। অভিজিৎ, আপনি যদি বলতেন, আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনি এই মাদারীপুর নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করেন, মাদারীপুরে কী কী সংকট রয়েছে, কী কী সমাধান রয়েছে, সে বিষয় নিয়ে আপনি প্রতিবেদনও করেছেন। আপনার ওই প্রতিবেদনে সবচেয়ে গুরুত্ব আসলে কী বিষয়গুলো পেয়েছে? প্রতিবেদনটি মূলত ছিল মাদারীপুর, যদি বলা হয় তাহলে মাদারীপুরে বেকারত্বের বড় সমস্যা।
এখানে কোনো শিল্প কলকারখানা না থাকায় মানুষ কিন্তু বিদেশমুখী হচ্ছে, বিশেষ করে লিবিয়া হয়ে ইতালি। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে অনেক প্রাণহানি ঘটে। তো মাদারীপুরে কিছু ভবন আছে, সেই সমস্ত ভবন যদি পূর্ণাঙ্গভাবে চালু করা যায় এবং নতুন নতুন যদি কলকারখানা নির্মাণ করা হয়, তাহলে যে বেকারত্ব এটি দূর হবে। তাহলে কিন্তু এই বিদেশমুখী যাত্রাও বন্ধ হবে, মানুষের মৃত্যু যে মিছিল প্রতিনিয়ত বাড়ছে সেটি কিন্তু বন্ধ হবে। মূলত প্রতিবেদনে অনেকগুলোই বিষয় তুলে ধরা হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বেকারত্ব। মাদারীপুর দেখবেন যে পদ্মা সেতু হয়েছে খুব সন্নিকটে মাদারীপুর জেলা, এই পদ্মা সেতুর সুফল কিন্তু মাদারীপুরবাসী আসলে পাচ্ছে না সঠিকভাবে। পদ্মা সেতুর যদি সেইটিকে কাজে লাগিয়ে যদি বড় বড় প্রতিষ্ঠান গড়ে ওঠে, তাহলে কিন্তু এই বেকারত্ব যেমনি দূর হবে, মানুষের প্রতি যে বিদেশের আগ্রহ সেটি কিন্তু কমে যাবে। এটি কিন্তু আমার মূল ইস্যু। যে আপনার প্যাকেজে এই সব বিষয় আছে, আমরা সব বিষয় নিয়ে আলোচনা করবো, এরপরও আপনার সাথে আসবো। আমাদের সহকর্মী মাদারীপুরের অভিজিৎ, তিনি এই সামগ্রিক বিষয় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন, আমরা সেই প্রতিবেদনটি একটু দেখে আসবো। পদ্মা, আড়িয়ালখা, কুমারসহ অসংখ্য নদ নদী বিস্তৃত মাদারীপুর জেলা। পদ্মা সেতু উদ্বোধনের 3.5 বছর পেরিয়ে গেলেও জেলায় আজও গড়ে ওঠেনি কোনো শিল্প প্রতিষ্ঠান কিংবা কলকারখানা। আত্মকর্মসংস্থান না হওয়ায় বাড়ছে হতাশা। শিল্প মন্ত্রণালয়ের অর্থায়নে 61 কোটি টাকা ব্যয়ে বিসিক শিল্পনগরী সম্প্রসারণ করা হলেও ভূমি উন্নয়ন, পানি সরবরাহ, পয় নিষ্কাশন, গ্যাস সংযোগ সহ ব্যবসায়িক পরিবেশ না থাকায় তৈরি হয়নি নতুন উদ্যোক্তা। ফলে এ জেলায় বিনিয়োগ করেননি কোনো ব্যবসায়ী। এই জায়গায় মূলত একটা বড় অ্যামাউন্টের যে শ্রমিক দরকার কলকারখানা কাজের জন্য, ইন্ডাস্ট্রিয়াল, এগুলো মাদারীপুরে নেই। 15 বছরে এগুলোর কোনো উন্নয়ন হয় নাই। বিসিকে এক বিল্ডিং ছাড়া ব্যবসা করার মতন পরিবেশ কোনো কিছুই নাই, যে কারণে এখানে কোনো ব্যবসা হচ্ছে না। 1125.69 বর্গ কিলোমিটারের 3টি সংসদীয় আসনে এই জেলায় মোট ভোটার 11,35,572 জন, যার অর্ধেকই নারী। অথচ নেই নারীদের উন্নয়নে কোনো প্রশিক্ষণ কেন্দ্র। পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি ছিল বেশ জোরালো, সেই প্রত্যাশাটুকুও হয়নি পূরণ। 30 লাখ টাকা ব্যয়ে নির্মিত ঘুরিয়ে চলা 250 সোজা জেলার আধুনিক হাসপাতালও মৃতপ্রায়। পর্যাপ্ত জনবল না থাকায় নেই কাঙ্ক্ষিত সেবা। সবার প্রত্যাশা ছিল যে মাদারীপুর মানে একটা মেডিকেল কলেজ হবে, আমরা সবাই আশা করেছিলাম যে হবে, বাট হয় নাই। এই হাসপাতালটাকে সুন্দরভাবে এমনভাবে চিকিৎসা হোক যাতে করে প্রত্যেকে যেন ভালোভাবে চিকিৎসা করতে পারে। স্বাস্থ্য সেবার জন্য ডাক্তার দরকার, নার্স দরকার, ওষুধ দরকার, তারপর যে টেস্ট দরকার, সেই বিষয়গুলি আমরা লক্ষ্য করি না। আমরা দেখি শুধু ভবন হয়েছে, শুধু ভবন হয়ে তো মানুষের উপকার হচ্ছে না। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে চালু হলেও শতভাগ সুফল পাচ্ছেন না দক্ষিণাঞ্চলবাসী। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের 45 কিলোমিটার অংশে ঝুঁকি কাটেনি আজও। বিগত অনেক সরকারই এই রাস্তা মেরামত করে, কিন্তু কোনো সরকারেই টেকসই রাস্তাঘাট করে না। 6 লেন কিংবা 4 লেনের একটা বড় রাস্তা হবে, সেই কাজটা হাতে নেওয়া হয়েছিল কিনা আমি জানি না, কিন্তু সেই কাজটা দেখা যায় নাই এবং সেই কাজটা অত্যন্ত জরুরিভাবে করা দরকার। সবশেষ 2022 সালের বাংলাদেশের দারিদ্র মানচিত্র অনুযায়ী দেশের দরিদ্র এই জেলা বারবারই রয়ে গেছে উন্নয়নে পিছিয়ে। দারিদ্র্যের চিহ্ন লেগে আছে শহর থেকে গ্রাম সবখানেই। মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলানোর কারিগররা রয়ে গেছেন অবহেলিত। আর ইতিহাস ঐতিহ্যের এই জেলায় বিনোদন খাতেও আসেনি কোনো পরিবর্তন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর সব সমস্যার দ্রুত সমাধান করবে নতুন সরকার, এমনটাই দাবি জেলাবাসীর। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। আমরা দেখছিলাম প্রতিবেদনে বিভিন্ন বিষয় কিন্তু মাদারীপুরে উঠে এসছে। আমরা রয়েছি নির্বাচনের পথে চলা অনুষ্ঠান নিয়ে, আমরা কথা বলছি চায়ের চুমুকে, চায়ের আড্ডায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে। আমরা আবারও যাব ভোটের পরিবেশ, বিভিন্ন আদ্যপান্ত জানার চেষ্টা করব। এখানে অনেকেই রয়েছেন, কম বয়সী রয়েছেন, বেশি বয়সী রয়েছেন, তরুণ বৃদ্ধ রয়েছেন। আমি আবার আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু বলবেন যে বাংলাদেশ বিনির্মাণে কেমন নেতৃত্ব প্রয়োজন, তার মধ্যে কী ধরনের গুণাবলী থাকা প্রয়োজন, কী গুণ দেখে আপনি তাকে বেছে নেবেন? ধন্যবাদ আবারও আপনাকে, ধন্যবাদ সময় টিভি। সাংবাদিকতা একটা স্বাধীন মাধ্যম, সমাজের বিপক্ষ, সমাজের দর্পণ, সত্য কথা বলা, সাংবাদিকদের অধিকার দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। আপনারাও এটা চেয়েছেন, আমরা সেই লক্ষ্যেই ভেবে দেবো। এদেশের সমাজ দীর্ঘ 17 বছর একটি স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে তাকে এদেশ থেকে বিতাড়িত করেছে। এখন এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন নেতাকে এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে গঠন করতে হবে, প্রস্তুত করতে হবে। প্রধানমন্ত্রী দেশের জনগণ চায় যে এদেশের প্রতিটি মানুষের আপময় জনগণের গরিব দুঃখী
সকলের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে পারেন। এককভাবে শুধু তার নিজের দল অথবা নিজের কর্মী বাহিনীকে যারা এইভাবে বিগত দিনে করে গিয়েছেন তারা যেটা না করবেন, ওইরকম ব্যক্তির থেকেই আমরা এদেশের প্রধানমন্ত্রী এবং ওইরকম একটি দলকেই এই দেশের মানুষ আগামীতে ক্ষমতায় দেখতে চায় এবং তরুণ সমাজও সেটা চায়। এবং আমার বয়সী যারা আছে এবং আমার চাইতে আরও বয়সী যারা আছে তারাও অধীর আগ্রহে বসে আছে 12ই ফেব্রুয়ারির নির্বাচন দিয়ে এমন একজন ব্যক্তিত্বের হাতে এদেশের নেতৃত্ব দিবে যিনি এদেশের মানুষের মনের ভাষা বুঝবেন, এদেশের উন্নয়নের জন্য কারো ব্যক্তির উন্নয়নের জন্য নয়, দেশের সর্বসাধারণ উন্নয়নের যিনি কাজ করবেন তাকে এদেশের মানুষ বা প্রধানমন্ত্রী এবং সেই দলের প্রার্থীকেই যারা বিগত দিনে সংগ্রাম আন্দোলন করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, গুম হয়েছে, তাদেরকেই এই দেশের নেতৃত্বে যুব সমাজ এবং এই যুবক এবং আমরা যেটা বলি বার্ধক্য বলবো না, ঠিক তরুণ এবং যাদের তরুণদের অভিভাবক এদের সমন্বয় একটি কথা আমি বুঝতে পেরেছি। মোটামুটি এমন একজন নেতৃত্ব আপনি চান যিনি দেশের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন, তরুণদের জন্য কাজ করবেন, সব কিছুর জন্য তিনি কাজ করবেন, এমন একজন প্রার্থীকে আপনি দেখতে চান এবং তার হাতেই রাষ্ট্র ক্ষমতা দিতে চান। আমরা অনেকের সাথে কথা বলবেন, অনেকে আছেন এইদিকে যদি একটু আমরা যাই, আপনি আপনার নাম পরিচয় যদি একটু দিতেন। আমি ডক্টর সালমান চৌধুরী, সদর হসপিটালে আছি আর কি কর্মরত। আমরা সামগ্রিক বিষয় নিয়ে কথা বলছিলাম মাদারীপুরের। আমরা যদি, আপনি যেহেতু ডাক্তার, আমরা যদি স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা করতে যাই তাহলে মাদারীপুরের স্বাস্থ্য সেবায় কি কি ধরনের সংকট রয়েছে? আমাদের সবচেয়ে বড় সংকট, এটা আসলে অনেকেই হয়তো কম বেশি জানেন, আমাদের 250 বেডের কথা বলা হয়, বিল্ডিংই শুধু আছে 250 বেড, কিন্তু আসলে যে আমাদের যেই দরকার, আমাদের যে লোকবল দরকার সেটা এখনও 100 শয্যার লোকবলই রয়েছে। 100 শয্যার লোকবলও কিন্তু সম্পূর্ণ নেই, 60% পদ আর কি আমাদের এখন পূরণ করা আছে। এই এত সংকটময় জনবল নিয়েই এই 250 বেড চলছে। সর্বপ্রথম উচিত যেই জনপ্রতিনিধি আসুক আমাদের 250 বেডের জনবল যেন সে অবশ্যই পাশ করিয়ে নিয়ে আসতে পারে এবং সেই লেভেলে যেন আমাদের 250 বেডে আমার সেই জনবলটা থাকে, তাহলে আমরা আমাদের জনগণকে সেরকম সেবা দিতে পারবো। এছাড়া এটা সম্ভব হচ্ছে না আসলে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। হসপিটাল নির্মাণ করা হয়েছে কিন্তু সেখানে পর্যাপ্ত জনবল নাই, চিকিৎসা সেবা দিতে পারছে না। এইদিকে অতি সাধারণ কিছু মানুষজনের সাথে আমরা কথা বলতে চাই। এই চিকিৎসা নিয়ে কথা বলছিলাম, আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে মাদারীপুরে যে চিকিৎসা সেখানে কি আপনি আস্থা পান? চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কি মনে হয়, কি সমস্যা আছে? ঢাকা যাওয়ার আগে আমাকে আস্থা মাদারীপুর নাই, যে কোনো সমস্যা হোক, বাইসেন একটা রুগী যদি এই করে পড়ে তারা ঢাকা নেওয়া লাগে, মাদারীপুরে কোনো কিছু নাই। তাই কিছু হইলেই ঢাকা যেতে হয়। কেন যেতে হয় ঢাকা? এখানে যে ট্রিটমেন্টগুলো হয় এখানে পর্যাপ্ত পরিমাণ ট্রিটমেন্টের নাই, সরবরাহ করতে যে যন্ত্রপাতিগুলো এগুলো নাই, ভালো ডক্টর ওইভাবে নাই, যন্ত্রপাতি না নাই থাকার কারণে ডক্টর ওইভাবে ভালোভাবে আসে না, বিধায় কোনো সমস্যা হলে ফরিদপুর না ঢাকা ট্রান্সফার করে। এই জন্য আর কি এভাবে যেন আমরা পরবর্তীতে যেই আসুক সেজন্য চিকিৎসা খাতটা যেন সঠিকভাবে করতে পারে, উন্নয়ন করতে পারে, তাদেরকে যে এভাবে চিকিৎসা খাতটা সঠিকভাবে উন্নয়ন করবে তারাই আমরা সরকার হিসাবে তারা ভোট দিব আর কি। আপনার কাছে একটু শুনতে চাই চিকিৎসা নিয়ে, কি মনে হয় মাদারীপুরে কি কি সংকট রয়েছে? আমরা জানি একেবারেই ভঙ্গুর দশা, কেন? ঠিক মতন ডাক্তাররা নেই, তারা ঠিক মতন আসে না, যন্ত্রপাতিও সেরকম নাই, নার্সরাও ঠিক মতন কাজ করে না, মোটে এই অবস্থা। এগুলো সরকারের উচিত আরও ঠিক মতন দেখা এবং আমাদের যে ক্যান্ডিডেট থাকবে সেও যাতে এই বিষয়ে নজর দেয়, আমরা সেটাই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মাদারীপুরের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আমরা বিভিন্ন বিষয় তুলে আনার চেষ্টা করি আমাদের এই নির্বাচনী পথচলা অনুষ্ঠানের মাধ্যমে। আমরা জানাতে চাই প্রার্থীদের, যারা আসলে নির্বাচন করছেন, প্রার্থী হয়েছেন, এই অঞ্চলের মানুষ কেমন প্রার্থী বেছে নিতে চান, কি দেখে তাকে ভোট দিতে চান। এখানে অনেকেই রয়েছেন, আমরা আরেকটু ভোটের আলোচনায় আসব। আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি একটু আপনার নাম পরিচয় দিবেন, তারপরে বলবেন যে কেমন প্রার্থী হওয়া জরুরি এই মাদারীপুর ঢেলে সাজানোর জন্য, বা আপনি কি গুণাবলী দেখে তাকে ভোট দিবেন। থ্যাংক ইউ। আমি মিস্টার আনোয়ার হোসেন, আমার এখানে জন্মস্থান। তবে আমার মাদারীপুরের যে পরিস্থিতি, মাদারীপুরে আপনার খৈরাসা সরকার, ফ্যাসিস্ট সরকারের দোসর প্রধান গডফাদার ছিলেন, এই জন্য মাদারীপুরে। আপনাকে আমি জানতে চেয়েছি যে মাদারীপুরের একজন প্রার্থীকে আপনি কি গুণাবলী দেখে তাকে ভোট দিবেন, তার মধ্যে কি গুণাবলী থাকা জরুরি? তিনি দেশের জন্য, জনগণের জন্য, জনগণের খেদমত করবেন এবং দেশের উন্নয়ন করবেন, এলাকার উন্নয়ন করবেন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান প্লাস
আপনার এখানে মাদারীপুরের স্বাস্থ্য সমস্যা খুবই খারাপ। এখানে একটা মেডিকেল কলেজ অবশ্যই জরুরি দরকার ছিল, কিন্তু বিগত 17 বছরে কেউ এদিকে নজর দেয়নি। আমাদের এখানে চিকিৎসা নিতে হলে আমাদের সরাসরি সেই ঢাকায় চলে যেতে হয়, বিরাট ব্যয়বহুল অবস্থা হয়, যাইতে যেতে অনেক রোগী অনেক সময় মৃত্যুবরণ করে পথে। শুধু এখানে স্বাস্থ্য খাতটা সবচেয়ে দেখা বেশি জরুরি দরকার। রাস্তাঘাট, গ্রাম উন্নয়ন এইগুলি বেশি দরকার। দেশের উন্নয়ন করতে হলে প্রথমে সড়ক যোগাযোগ মোটামুটি আপনি চান এমন একজন জনপ্রতিনিধি যিনি উন্নয়নমূলক কাজ করেন, বিভিন্ন যে ক্রাইসিসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবেন। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি আসলে কেমন প্রার্থীদেরকে ভোট দিতে চান? এই মাদারীপুরের কান্ডারি তার গুণাবলী কি হওয়া জরুরি? ধন্যবাদ আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য। আমরা বিগত দিনে আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা অভাব ছিল সেটা হলো সৎ এবং যোগ্য লোকের অভাব। আমরা চাই সৎ এবং যোগ্য লোককে নির্বাচিত করে এ দেশের অন্যায় জুলুম নির্যাতন যা হয়েছে তার থেকে এদেশের মানুষকে মুক্তি দেবে। এই অঞ্চলটা একটি সন্ত্রাসযুক্ত অঞ্চল। আমরা চাই যারা এই সন্ত্রাসকে দূরীভূত করতে পারবে, কিশোরগঞ্জ থেকে এই এলাকাকে উন্নত করতে পারবে এবং মানুষের ভিতরে একটা শান্তি বিরাজ করতে পারবে, সেটা সাথে সাথে রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং চিকিৎসার জন্য মেডিকেল কলেজের প্রয়োজন। এই জাতীয় যারা এই কাজটা করতে পারবে, যাদের দ্বারা এই কাজটা সম্ভব হবে, সেই লোকদেরকে আমরা চাই। সাথে লোকদেরকে আপনারা চান। মোটামুটি অনেক কথা আপনি বলেছেন, আমরা বুঝতে পেরেছি। আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা কেমন দেখেন? আমরা জানি যে প্রতি ঘরে ঘরে বিদেশে চলে যায়, বিদেশি প্রবণতা কেন? শিক্ষা দীক্ষা নিয়ে চাকরি বাকরি কেন নিতে চায় না? আপনি একটু বলবেন শিক্ষার অবস্থা কি এই অঞ্চলের? শিক্ষার অবস্থা এলাকা ভালোই, তো আমাদের শিক্ষার ব্যবস্থা আরও উন্নত করতে হবে, শিক্ষাক্ষেত্রের দিকে নজর দিতে হবে। আর বিশেষ করে এই এলাকায় আপনার মাদকটা খুবই খারাপ। আপনি জানেন এই অঞ্চলে বিশ্ববিদ্যালয় নাই, তো আপনারা কি কি দাবি করেন একজন জনপ্রতিনিধির কাছে? আমাদের এই জায়গায় অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রয়োজন এবং লেখাপড়ার দিকে যে প্রার্থী ভালো নজর দিবে আমরা তাকেই চাই, এবং আগামী দিনে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এদেশের মানুষ যাকে খুশি তাকে ভোট দিতে পারে। দিনের ভোট যাতে রাতে না হয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাতে নির্বাচিত কেউ না হয়, আমরা এটা চাই। আমরা চাই আগামী দিনে সুষ্ঠু সুন্দরভাবে দেশ চলুক, সুষ্ঠু সুন্দরভাবে দেশ চলুক। যারা আসবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসুক, সবাই নির্বিশেষে ভোট দিতে পারুক এবং তারা শিক্ষা নিয়ে কাজ করুক। এখানে এক ভাই রয়েছেন, আমি আপনাকে যদি সরাসরি জানতে চাই যে এদেশে এই অঞ্চলের মানুষের যারা যুবক তারা কেন লেখাপড়ার দিকে মনোনিবেশ নাই, বিদেশ চলে যায় কেন? শিক্ষা দীক্ষার মান কেমন? ধন্যবাদ আপনাকে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সময় টিভিকে। আসলে আমি এই এলাকার মানুষ না, আমার বাড়ি বাগেরহাট, আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আমি সামগ্রিক বিষয় জানতে চাই, আপনি তো দেখেন এই অঞ্চলের পরিস্থিতি কি দেখেন, আর আপনি একজন যে অঞ্চলেই হন না কেন আপনি কেমন গুণাবলী দেখে ভোট দিতে চান? জি, আমি এমন মানুষকে ভোট দিতে চাই যে মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা গুণ দান করেছেন। তার সর্বপ্রথম হইল যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয়, এবং যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র নেতা বলে মানে এবং কোরআনকে সংবিধান তার অন্তরে আছে, এরকম একটা মানুষকে আমরা ভোট দিতে চাই। এখানে অনেক যুবকরা দাঁড়িয়ে আছেন, আমরা একটু কথা বলতে চাই। কে কথা বলতে চান একটু যদি বলেন। আপনি কথা বলবেন? আপনি 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 বলবেন? আপনি বলেন, আপনি কি করেন? নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ মুজাহিদ, আমি একজন ব্যবসায়ী। আপনি একজন ব্যবসায়ী। আপনি এখানে কি মনে করেন মাদারীপুরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি সমস্যা হয়? আপনি একজন ভোটার হিসেবে এই মাদারীপুরে কি গুণাবলী দেখে একজন প্রার্থী বেছে নিতে চান? আমি যেহেতু মূলত আমার নাম হচ্ছে মুজাহিদ, অর্থাৎ জিহাদকারী বা ধর্মযোদ্ধা, অবশ্যই আমি একজন ইসলামিক প্রার্থীকে বেছে নেব। আচ্ছা, তার মধ্যে গুণাবলী থাকা কি জরুরি? তার ভিতরে অবশ্যই সততা থাকতে হবে এবং ন্যায়নিষ্ঠার সাথে যিনি রাষ্ট্র পরিচালনা করবে আমি তাকেই সমর্থন করব। যা ন্যায়নিষ্ঠা এবং সততা যার মধ্যে থাকবে তাকে তিনি বেছে নেবেন, তিনি যে কেউ হতে পারেন। আমরা নির্বাচন পথচলা অনুষ্ঠানে এই মাদারীপুরের বিভিন্ন বিষয় উঠে আনার চেষ্টা করেছি। আমরা স্বাস্থ্য সেবা, শিক্ষা, এই দেশের এই অঞ্চলের নদী ভাঙন, কৃষিখাত, এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আমাদের যাবতীয় যেই বিষয়গুলো রয়েছে সে বিষয়ে আমরা প্রতিবেদনও দেখেছি। তারপরে আমরা আরও কিছু আলাপ করতে চাই। এখানে অনেকে রয়েছেন, আমরা তো আপনার সাথে একটু কথা বলি যে আপনি বলবেন যে মাদারীপুরের সামগ্রিক ভোটের পরিস্থিতি কেমন দেখেন, সামনে নির্বাচনে আপনারা কেমন প্রতিনিধি চান, অনেক দিন যাবৎ ভোট দিতে পারেন না, সুষ্ঠু পরিবেশ রয়েছে কিনা একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। মাদারীপুরের জনগণ একজন ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করবে এরকম লোক চায়,
যেখানে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ন্যায় বিচার পাবে, এইরকম একজন ব্যক্তিকে এই মাদারীপুরবাসী চায়, যার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে, যার মাধ্যমে সন্ত্রাস মাদক মুক্ত সমাজ হবে, এরকম একজন ব্যক্তিকে চায় এবং উচ্চশিক্ষিত একজন ব্যক্তিকেই মাদারীপুরবাসী চায়। উচ্চশিক্ষিত, সৎ, নিষ্ঠাবান, যোগ্য, যার মধ্যে আসলে সমাজ সেবা তিনি করবেন, যিনি আসলে দুর্নীতির সাথে যুক্ত না, এই ধরনের। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি বলবেন যে মাদারীপুরে কী ধরনের সংকট রয়েছে, সবচেয়ে বেশি গুরুত্ব কোন দিকে দেওয়া উচিত একজন জনপ্রতিনিধির? বিসমিল্লাহির রহমানির রহিম। সময় টিভিকে অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ। আমাদের মাদারীপুর জেলা, আপনি লিস্ট বিগত দিনে দেখছেন যে হতদরিদ্র একটি জেলা। এখানে লিবিয়াতে যাওয়ার সময় অনেক লোক মাদারীপুরে মারা যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে যে জায়গায় কোনো প্রতিষ্ঠান নাই, উন্নত কোনো প্রতিষ্ঠান নাই, লেখাপড়া করে কোনো চাকরি পাচ্ছে না। চাকরি না পাওয়ার কারণে বেকারত্ব দূর করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তারা জীবন হারাচ্ছে। আর বিষয়ে স্বাস্থ্য সেবা যেটা আমাদের মাদারীপুরে নাই বললেই চলে। আমাদের মাদারীপুরে অতি জরুরি ভিত্তিতে একটা মেডিকেল কলেজ অবশ্যই দরকার, এবং আমরা এমন একজন জনপ্রতিনিধিকে চাই যিনি এই কাজগুলি করতে পারবে, যার মাধ্যমে আমরা কাজগুলি পাবো, যে একটা প্রতিষ্ঠান পাইতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান হয় এবং ব্যবসা প্রতিষ্ঠান হয়, যেখানে আমাদের ছেলেরা কাজ করতে পারবে, যারা কাজ করতে পারবে, যাতে লিবিয়া যেতে না হয়, দুর্ঘটনার শিকার হতে না হয়। আমি এই বিষয়গুলো কথা বলছিলাম, আপনি গুরুত্বপূর্ণ বিষয় টেনেছেন। এখানে যদি এদিকে আরেকটু কথা বলতে চাই, আমরা পেছনে অনেকেই রয়েছেন। আঙ্কেল, আপনি বলবেন একটু যে এই অঞ্চলের অনেকে আমরা জানি যে বিদেশ, লিবিয়া নদীপথে যাওয়ার সময় প্রাণ হারাতে হয়, অনেক সিন্ডিকেট কাজ করে, দালাল চক্র কাজ করে। একজন জনপ্রতিনিধির কি করণীয় আছে এ সকল তরুণদের জন্য যদি বলতেন? একজন গুরুত্বপূর্ণ একজন যদি প্রতিনিধি থাকে এবং স্কুল কলেজে লেখাপড়া করিয়া যদি এই কর্মসংস্থান না পায়, তারপরে বিদেশ মানুষ যাওয়ার উদ্যোগ নেয়। আর এমন একজন প্রতিনিধি হওয়া উচিত যে কর্মসংস্থান করে এই মানুষগুলো দেশে প্রয়োগ করতে পারে, নিয়োগ দিতে পারে, আর দিলে তার দেশে যাওয়া লাগে না। আর এরকম হওয়া উচিত যাতে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, তাহলে বিদেশ যেতে হবে না। বিভিন্ন সময় যেই দুর্ঘটনার শিকার হয়, অনেক সময় আমরা জানি যে দালাল চক্র তাদের আটকিয়ে রেখে অর্থ আত্মসাৎ করার একটা ব্যাপার থাকে। এইরকম অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, অনেকের প্রাণহানি হয়। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা একটা প্রতিবেদনও দেখেছি, আমাদের সহকর্মী যিনি এই মাদারীপুরে কাজ করেন অভিজিৎ, তার সাথে আবার একটু আলোচনা যেতে চাই। আপনি তুলে এনেছেন, তার বাইরে অনেক আলোচনা এখানে আসলো। আপনি একটু বলবেন যে মাদারীপুরে যে সংকটগুলো রয়েছে, এই সংকট সমাধানে একজন জনপ্রতিনিধির করণীয় কি, আর সবচেয়ে বেশি সমস্যা আসলে কি কি বিষয় নিয়ে হচ্ছে? যোগাযোগের জায়গাটা যদি বলতেন, সেই বিষয়ে একটু যদি বিস্তারিত বলেন, কি করণীয় একজন জনপ্রতিনিধির নির্বাচিত হয়ে? আমি যদি বলতে চাই সেটি হলো যে মাদারীপুরের যে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে আছে, ভাঙার পরে ভাঙা থেকে কুয়াকাটা দক্ষিণ অঞ্চলের একটি পর্যটন খাতের বড় একটি পর্যটন খাত। সেই কুয়াকাটা যাতায়াতের ক্ষেত্রে 6 লেনের একটি প্রকল্প কয়েকবার অনুমোদন হচ্ছে, হয় বা এরকম একটা আমরা শুনেছিলাম, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা পাশাপাশি জমি অধিগ্রহণ জটিলতার কারণে কিন্তু সেই প্রকল্পটি আজও থমকে আছে, অর্থাৎ আমরা কিন্তু আলোর মুখ দেখিনি। যদি এই 6 লেনটি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে কিন্তু দক্ষিণ অঞ্চলের যে বৈপ্লবিক পরিবর্তন আমরা প্রত্যাশা করি, সেটি কিন্তু খুব সহজে আশা করা যায় যে মানুষের মাঝে আশার আলো কিন্তু সেটি কিন্তু খুব শীঘ্রই দেখবে। এই 6 লেনটি হলে অর্থাৎ বরিশাল বিভাগের 6 জেলার সাথে রাজধানী ঢাকার যোগাযোগের মাধ্যমে কিন্তু ঢাকা বরিশাল মহাসড়ক পদ্মা সেতু চালু পর কিন্তু এখানে যানবাহনের সংখ্যা বেড়েছে, সেই তুলনায় কিন্তু দুর্ঘটনার হারও বেড়েছে। কারণ ওই সড়কের অবস্থা খুবই খারাপ, বিভিন্ন জায়গায় গর্ত থাকে, খানাখন্দ থাকে, যার কারণে কিন্তু এই দুর্ঘটনা কোনো অংশে কমছে না। জনপ্রতিনিধি যিনি নির্বাচিত হবে, সবার প্রত্যাশা যে 2 লেনের সড়কটি 4 লেন নয় 6 লেনে 6 লেনে উন্নীতকরণ করা হলে কিন্তু সেটি কিন্তু দুর্ঘটনার হার কমে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ অভিজিৎ, আপনি বসেন। আমরা বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম মাদারীপুরে, আমরা আরও থাকবো, মাদারীপুর রাজ্যমন্ত্রী জানার চেষ্টা করবো, জনপ্রতিনিধিদের জানানোর চেষ্টা করব। আমাদের আরেক সহকর্মী নির্বাচনে হালচাল জানাবেন নড়াইল থেকে সজিবুর রহমান, তিনি জানাবেন সেখানের নির্বাচনের পরিস্থিতি কি। শিল্প, সংস্কৃতি, ক্রীড়া আর ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ নড়াইল জেলা। এই জেলায় কিন্তু সেভাবে শিল্প কলকারখানা স্থাপন হয়নি। সড়ক যোগাযোগ থেকে শুরু করে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সব ক্ষেত্রে কিন্তু পিছিয়ে আছে। এই শিক্ষা, সংস্কৃতি এবং কৃষি সব মিলিয়ে কিন্তু এবারের যে ভোটার এখানে আছে, এই ভোটাররা কিন্তু চাচ্ছে যে এবার ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে তারা একটা নতুন করে যে স্বপ্ন বোনার, গল্প বোনার যে জায়গাটা, সেটা তারা নিয়ে আশাবাদ করছে যে এখানে নির্বাচনে তারা এমন প্রতিনিধি নির্বাচিত করবেন যেন তাদের এই অবহেলিত নড়াইলটাকে ঢেলে সাজাতে পারে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নড়াইলের ভোটার সংখ্যা কিন্তু 6,85,336 জন এবং এই আসনটিতে কিন্তু নড়াইল দুইটা আসনে বিভক্ত। নড়াইল দুইটা আসনে মধ্যে নড়াইল সদর আসন, নড়াইল যে সদর এবং লোহাগড়া উপজেলা, এই দুটা নিয়ে কিন্তু নড়াইল 2 আসন। গুরুত্বপূর্ণ যে আসনটি রয়েছে, এই আসনটিতে মোট ভোটার রয়েছে এখানে কিন্তু 3,91,177 জন এবং পুরুষ ভোটার রয়েছে 1,94,194,000 এবং মহিলা ভোটার রয়েছে কিন্তু 1,96,000 এবং যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে এখানে মাত্র 4 জন। এই এই যে ভোটারদের যে বাড়তি যে ভোটার অর্থাৎ যে নড়াইল 2 আসনে কিন্তু নড়াইলের 2টি আসনে কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এই ভোটার কিন্তু বৃদ্ধি পেয়েছে 44,204 জন। এখানে নড়াইল 2 আসনে কিন্তু মনোনয়ন জমা দিয়েছিলেন 9 জন প্রার্থী বিভিন্ন দলের, বিএনপি, জামাত সহ। সেক্ষেত্রে 6 জন অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা 6 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। পরবর্তীতে আপিলের মাধ্যমে আজকে সর্বশেষ তথ্য মতে আরো 2 জন প্রার্থী কিন্তু তাদের বৈধতা ফিরে পেয়েছেন। যদি বলে রাখি একটু, বিএনপি মনোনীত প্রার্থী যিনি আছেন শরিক দল প্রার্থী, তিনি এজেডএম ফরিদুজ্জামান, তিনি কিন্তু শরিক দলের প্রার্থী ছিলেন এবং পরবর্তীতে এসে কিন্তু ন্যাশনাল পিপলস পার্টি সেখান থেকে কিন্তু তিনি নিজেই স্বেচ্ছায় পদত্যাগ করে কিন্তু বিএনপিতে যোগদান করেন এবং ধানের শেষ প্রতীক নিয়ে কিন্তু নড়াইল 2 আসনে কিন্তু তিনি প্রার্থী হয়েছেন, যিনি 2018 সালেও বিগত দিনে নির্বাচন করেছিলেন। নির্বাচনে কিন্তু ব্যাপকভাবে কিন্তু পরাজিত হয়েছেন। এছাড়া জামাতের প্রার্থী আছেন আতাউর রহমান বাচ্চু, যিনি এবারই প্রথম কোনো জাতীয় নির্বাচন অর্থাৎ উপজেলা বলি বা জাতীয় নির্বাচনে তিনি কিন্তু প্রথমবারের মতো অংশগ্রহণ করছেন। তিনি জেলা জামাতের আমির। মূল যে বিষয়টি আছে এখানে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তিনি কিন্তু আগে মনোনয়ন পেয়েছিলেন মনিরুল ইসলাম, তিনি পরবর্তীতে কিন্তু তার মনোনয়নটিকে প্রত্যাহার করে জেলা যে জোট শরিক দল, সেই জোট শরিক দলের কারণে কিন্তু এজেডএম ফরিদুজ্জামানকে কিন্তু এই মনোনয়নটা দেওয়া হয়। পরবর্তীতে তিনি কিন্তু তার যে নির্বাচনের যে জায়গাটা সেখান থেকে কিন্তু তিনি কিন্তু আবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এখানে যে বিএনপি এবং জামাত, বিএনপির যে প্রার্থীর যে মধ্যে বিভক্তি, এর কারণে কিন্তু জামাত অনেকটা নির্ভর রয়েছে। এছাড়াও ইসলামী আন্দোলনে রয়েছে তাজুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটে রয়েছে সোহেব আলী এবং গণ অধিকার পরিষদে রয়েছেন নূর ইসলাম। এই যে জনপদ, এই জনপদের ভাগ্য পরিবর্তনে এবারে ভোটাররা কিন্তু আশা করছেন যে তারা সৎ, যোগ্য এবং যিনি শুধু আশ্বাসে নয় বাস্তবায়নের সামর্থ্য আছে এমন প্রার্থীকে তারা বেছে নেবেন এই জনপদে। এই ছিল আমার কাছে নড়াইল 2 আসনের ভোটের হালচাল। আমরা নির্বাচনের পথচলা অনুষ্ঠানে মাদারীপুরে রয়েছে, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, আমরা জানানোর চেষ্টা করছি তাদের সংকট, খোঁজার চেষ্টা করছি সমাধান, কারণ আমরা তাদের মুখ থেকে বলতে চাই মূলত যারা জনপ্রতিনিধি হবেন তাদের কি করণীয় আছে। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছি, বিভিন্ন ভোটারদের বিভিন্ন বিষয় উঠে আনার চেষ্টা করছি, আমরা সুশীল সমাজের সাথে কথা বলছি, শিক্ষিত শিক্ষকদের সাথে কথা বলছি। আমি আপনার কাছে একটু জানতে চাইব, আপনার নাম পরিচয় একটু বসেন, আপনি বসে কথা বলেন, আপনার নাম পরিচয় যদি একটু দিতেন। আমি কাজী ওয়াহিদুর রহমান, অধ্যক্ষ মাদ্রা উচ্চ বিদ্যালয় কলেজ। আপনি একজন শিক্ষক, আপনার কাছে জানতে চাইবো সামগ্রিক বিষয় এই মাদারীপুর শিক্ষা ব্যবস্থা। তারপরে আমরা দেখি যে তরুণদের শিক্ষার প্রতি ওইরকম আগ্রহ নেই, আমরা দেখি যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে। কি মনে হয় মাদারীপুরে কি করণীয় রয়েছে একজন জনপ্রতিনিধি? আপনি জানেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ শিক্ষা জাতি মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। আজকে বিশ্বের বড় বড় রাষ্ট্রের দিক তাকালে দেখা যাচ্ছে যে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা যত উন্নত সেই দেশের আপনার সেই দেশ তত উন্নত। কিন্তু আমরা দেখছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আজকে বর্তমানে বিভিন্ন আমূল পরিবর্তনের সামনে আসছে, আমূল পরিবর্তন আসবে, কিন্তু বিগত সময়ে শিক্ষার মান একেবারে আপনার সেরকম মানসম্মত ছিল না। এখন আমাদের দেশে, আমরা মাদারীপুরে বসবাস করি, এই মাদারীপুরের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই নাজুক অবস্থা। কারণ হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাতে এই মাদারীপুর জেলায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই, অর্থাৎ একটি দেশে উচ্চশিক্ষা যদি না থাকে সেই দেশে যে শিক্ষার্থীরা থাকে তারা শিক্ষার দিকে মনোযোগ সৃষ্টি করে না। কারণ অনেক এই দেশের মানুষ হচ্ছে গরিব দুঃখী অসহায় মানুষ, আপনার মাদারীপুরে বসবাস করে, তাদের ছেলেপানো দূরে গিয়ে পড়াশোনা করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য আমাদের এই মাদারীপুরে কোনো এই বিগত বছরে এই মাদারীপুরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে হয়নি। আমরা আশা করছি সামনে যদি মাদারীপুরে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তাহলে এদেশের শিক্ষা ব্যবস্থা আরও উন্নতির স্বর্ণশিখরে আরোহণ করবে। আমরা বুঝতে পেরেছি, আপনি কথা আগেও বলেছেন যে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দরকার, মেডিকেল বিশ্ববিদ্যালয় দরকার, জনপ্রতিনিধি যারা হবেন। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি আপনার নাম পরিচয় যদি একটু দিতেন। আমি এইচ এম রেজাউল হক,
সুশাসনের জন্য নাগরিক সুজন মাদারপুর শাখার সাংগঠনিক সুশাসনের জন্য নাগরিকে আপনি কাজ করেন, তাহলে আপনারা বিভিন্ন বিষয় ঘুরেন, অনেক সাধারণ মানুষের সাথে কথা বলেন। মাদারপুরের ভোটের পরিস্থিতি কেমন দেখেন? যারা ভোটার তাদের প্রত্যাশা কি একজন প্রার্থীর কাছে, আর ভোটের পরিস্থিতি কি? তাদের প্রত্যাশা হলো এমন একজন প্রতিনিধি তারা সিলেক্ট করতে চায় যিনি তাদের পাশে থাকবেন। এর আগে যারা প্রতিনিধি হয়েছে তারা একদিনের গণতন্ত্র পাইছে, নির্বাচনের দিন গণতন্ত্র ছিল হয়তো বা পরে আর তাদের কাছে তারা যায়নি বা তারা টাইম টু টাইম তাদের সাথে যোগাযোগ রাখেনি। ভোটারদের একটা অনাস্থা যে মানে তারা প্রার্থীর যোগ্য প্রার্থী তারা পায়নি। তা তাদের এখন আশা প্রত্যাশা তারা একজন যোগ্য প্রার্থী মাদারপুর থেকে, মাদারপুর 3টে আসন থেকেই আমরা 3টে আসন নিয়েই কাজ করছি, যে 3টে আসনেই যেন 3জন প্রার্থী হয় যারা সাধারণ জনগণের কাছে থাকবে এবং তাদের খোঁজ খবর নিবে এবং দুর্নীতিমুক্ত এবং দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, যাদের খোঁজ খবর নেবে, সবার পাশে থাকবে, এরকম প্রার্থী সাধারণ মানুষ দেখতে চান, তাদেরকেই ভোট দিবেন। আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। মোটামুটি অনেক ব্যাপারে আমরা আলোচনা করেছি, এখানে অনেকেই রয়েছেন। আমরা যদি একটু আপনার সাথেই কথা বলতে চাই, এই মাদারীপুরে যারা তরুণ সমাজ রয়েছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে। আমরা শুনতে পাই যে অনেক সময় কিশোর গ্যাংয়ের অনেক প্রবণতা মাদারীপুরে। কি মনে হয় এগুলো কারা প্রশ্রয় দিচ্ছে, কেন হচ্ছে, জনপ্রতিনিধিদের কি করণীয় আছে? আসসালামু আলাইকুম। মাদারীপুরে তরুণ সমাজ বর্তমানে মাদকাসক্তিতে আসক্ত হইয়া বিভিন্ন নেশাগ্রস্ত হইয়া স্কুল কলেজ থেকে তারা বিমুখ হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে প্রতিনিধি হবে মাদারীপুরে এমন একজন যোগ্য, সৎ, ন্যায়নিষ্ঠ, যিনি এই মাদক শক্তি দূর করে এবং সুশীল সমাজকে সুন্দরভাবে গড়তে পারে এমন একজন প্রতিনিধি আমরা চাচ্ছি। প্রতিনিধি চান তিনি যাতে মাদক মুক্ত মাদারীপুর গড়ে তোলে। তা আপনার পাশে যিনি রয়েছেন আপনার সাথে একটু কথা বলতে চাই। এই একই বিষয় নিয়ে আপনি যদি একটু বলতেন, কেন কিশোর গ্যাং তৈরি হচ্ছে, তাদের আশ্রয় প্রশ্রয় কারা দিচ্ছে, জনপ্রতিনিধিদের কি করণীয় তাদেরকে মানে এই পথ থেকে বের করে আনার জন্য? আসলে এই কিশোর গ্যাংকে লালন পালন করে নেতারা। তা আমরা চাই ভবিষ্যতে যে নেতারা আসবে তারা যেন এদের প্রশ্রয় না দেয় এবং তাদের শাসন করে। এই কিশোর গ্যাং সৃষ্টি এবং এরা ওই নেতৃত্বেই, কারণ নেতারা এদের ব্যবহার করে, লালন পালন করে। সামনে যে নেতা আসবে তারা যেন এই সব কিশোর গ্যাংকে দূরে রাখে এবং তা প্রতিহত করে। কিশোর গ্যাং লালন পালন যাতে না করে, আশ্রয় প্রশ্রয় যাতে না দেওয়া হয়, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে আরও অনেকেই রয়েছেন, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা অপরাধ প্রবণতা নিয়ে কথা বলছিলাম। মাদারীপুরে কিশোর গ্যাংয়ের কথা বারবার উঠে আসছে। অনেক সময় অনেক সময় দলীয় কোন্দল থাকে। এই সকল যেই অপরাধ তা থেকে বেরিয়ে আসার জন্য একজন জনপ্রতিনিধির কি করণীয়? আলহামদুলিল্লাহ, সমাজ চ্যানেলকে ধন্যবাদ। এই যে কিশোর গ্যাং, মাদকাসক্ত যত যুবক, অর্থাৎ সমাজের অপসংস্কৃতি, এটার মূল কারণ হলো মাদারীপুরে যেই দলগুলো রাজনীতি করে তাদের আধিপত্যবাদকে ভারী করার জন্যই তারা দেখা যায় কি এদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়। এই ক্ষেত্রে একজন ইসলাম দেশ ও মানবতা প্রেমিক ব্যক্তি যদি আগামী দিনে রাষ্ট্রপ্রতিনিধি হয় তাহলে আশা করা যায় ইনশাল্লাহ এটার একটা পরিবর্তন ঘটবে। আর বিশেষ করে মাদারীপুরের যেটা সবচেয়ে দুর্ভিক্ষ, আমাদের একটা চিকিৎসা ক্ষেত্র। মাদারীপুর সদর হসপিটালে একজন গুরুতর রুগীকে নিলে তাকে হয়তো বা রেফার করে দেয় ফরিদপুরে, নয়তো বা ঢাকায়। অধিকাংশ প্রায় 90% রুগীই ফরিদপুরের রাস্তায় এবং কি ঢাকার রাস্তায় মারা যায়। অর্থাৎ আগামী দিনে যেই প্রতিনিধি আসবে সে যেন চিকিৎসা ক্ষেত্রটার দিকে বিশেষ করে নজর রাখে, এটা আমাদের দাবি। নজর দেয়, চিকিৎসা ক্ষেত্রে নজর দেয়। মাদকমুক্ত মাদারীপুর গড়ে মোটামুটি সাধারণ মানুষের সাথে যারা কাজ করে এরকম একজন জনপ্রতিনিধি অঞ্চলের যারা ভোটার রয়েছেন তারা চান। আর অনেকেই রয়েছেন, অনেকের সাথে আমরা কথা বলতে চাই। সময় সংকুলান, সকলেই তাদের মতামত তুলে ধরতে চান। আপনার সাথে একটু যদি কথা বলি, আপনার অনেকক্ষণ যাবত আপনাকে আমরা বসিয়েও রেখেছি। আপনি আপনার নাম পরিচয় একটু বলতেন। আমি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, সভাপতি নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর জেলা শাখা। আপনি অনেক সংগঠনের সাথে জড়িত, যেহেতু অ্যাডভোকেট, আমরা এই যে মাদকাসক্ত অপরাধ প্রবণতা নিয়ে কথা বলছিলাম, কি ধরনের মামলা যায়, কারা এদের আশ্রয় প্রশ্রয় দেয়, কি করণীয় আছে এই অঞ্চলকে আসলে মাদকমুক্ত অপরাধ মুক্ত করতে হলে?
আসলে মাদক মুক্ত করার জন্য সবচেয়ে বড় যেটা জরুরি সেটা হচ্ছে গণসচেতনতা সৃষ্টি করা। আমাদের মাদারীপুরে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে প্রবাসী অধ্যুষিত এলাকা। দেখা গেছে গার্ডিয়ান যিনি বাবা তিনি থাকেন বিদেশে, সন্তান একা, তাকে গাইড দেওয়ার মতো লোক নাই, যার ফলে এই বিভিন্ন সময় তারা মাদক বা বিভিন্ন কিশোর গ্যাংয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ে। এই জায়গাটা আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে। যারা জনপ্রতিনিধি আছেন বা যারা রাজনীতি করেন বা সমাজ সচেতন যারা রয়েছে, তাদের এই বিষয়গুলি নিয়ে কাজ করতে হবে। কারণ এই তরুণরা, যুবকরা যেন এই দিকে ঢুকে না পড়ে, কারণ এইটা একটা বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে মাদকের সহজলভ্যতা। অনেক ক্ষেত্রে আমরা কোর্টে দেখি মাদকের মামলা হয়, অনেকে মামলা হওয়ার পর একটা পর্যায়ে এই মাদক ব্যবসায়ী ছাড়া পায়, আবার সে ব্যবসার সাথে জড়িত হয়। তো এদেরকে মূলত যে সাজার যেমন আওতায় আনা উচিত, তেমন যারা আক্রান্ত হচ্ছে তারা যেন আপনার ভালো গাইড পায়, যাতে তারা সুস্থ জীবনে চলে আসে। কারণ পদক্ষেপ ভালো গাইড পায়, সুস্থ জীবন ফিরে আসে, এই পদক্ষেপ নিতে হবে, কারণ অপরাধের সাথে পুনরায় আবার জড়িয়ে যাচ্ছে। পেছনে রয়েছেন, আপনি কিছু বলতে চেয়েছিলেন, বসেন, আপনার সাথে কথা বলবো। আপনি নিজের থেকে কিছু বলতে চেয়েছিলেন, কি বলতে চান? মাদারীপুরকে ঢেলে সাজানোর জন্য কেমন নেতৃত্ব প্রয়োজন? ধন্যবাদ সময় টিভিকে আমাকে সময় দেওয়ার জন্য। আসলে মাদক বলেন, অবকাঠামোগত উন্নয়ন বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যা কিছুই বলেন না কেন, সব কিছুই পিছনে হচ্ছে নেতৃত্ব। এই নেতৃত্বের কারণে পিছনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের একটা সিন্ডিকেটের মাধ্যমে যত অবকাঠামোগত কাজ এসেছে তাদের লোক দিয়ে করানোর কারণে কাজগুলো হয়েছে নিম্নমানের, ফলে কোনো উন্নয়ন হয় নাই। আমাদের শিক্ষা খাতে আমাদের এই এলাকাটা খুবই পিছিয়ে, কারণ এখানে কোনো মেডিকেল কলেজ নেই, কোনো ইউনিভার্সিটি নেই। এখানে যেই সামান্য একটা সদর হাসপাতাল আছে, সেখানে যে রোগীরা কোনো ডাক্তার পায় না, নার্স পায় না। দেখা গেছে যেই ডিউটিগত ডাক্তার থাকে তাদেরকে দেখা গেছে তারা বেশি উপার্জনের জন্য শহরে চলে যায়। এখানে ভালো কোনো টেস্টের কোনো যন্ত্র নাই এবং ভালো মানের কোনো ডাক্তার নাই। ফলে এটা উন্নয়নের জন্য যাদের নজর দেওয়া দরকার সেটা হচ্ছে নেতৃত্ব। আর এই নেতৃত্বের পিছনে সেটা যারা নেতৃত্ব দিবে তারা দেখা গেছে বিভিন্ন মাধ্যমে মানে নেগোসিয়েশন করে তারা দেখা গেছে চুপ থাকে। আর এগুলো থেকে বাঁচার জন্য আমরা সকল সমস্যা থেকে বাঁচানোর সৎ নেতৃত্ব দরকার। সৎ নেতৃত্ব জানা, সৎ নেতৃত্ব ছাড়া এগুলো থেকে বের হয়ে যাবে না, ওয়ার্কআউট করা সম্ভব না। আপনি দারুণ বলেছেন যে সৎ নেতৃত্ব ছাড়া সম্ভব না। আমরা আপনাদের সাথে একটু কথা বলতে চাই। অনেকক্ষণ যাবৎ আপনি কিছু একটা বলতে যাচ্ছেন মনে হয়, আপনি না? তা আপনি 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 বলেন যে আমরা শেষ দিকে রয়েছি, আপনি কেমন প্রার্থী থেকে ভোট দিতে চান, তার কি গুণাবলী থাকা জরুরি, আপনি কি মনে করেন? যে জনগণ ভালো মনে করবে আর যে দেশের জন্য উন্নয়ন কাজ করবে তার জন্য আমাদের ভোট দেওয়া জরুরি দরকার। দরকার। আমরা মাদারীপুর রয়েছি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম, আপনাদের সাথে কথা হয়েছে আমাদের। আমরা তুলে আনার চেষ্টা করছি মাদারীপুরের সামগ্রিক বিষয়। আমরা জানি যে পদ্মা তীরবর্তী অঞ্চল হয়, এই অঞ্চলে অনেক ধরনের সংকট রয়েছে। বিশেষ করে এই অঞ্চলে কোনো পর্যটন এলাকা নেই, গড়ে তোলার কোনো উদ্যোগও নেওয়া হয়নি। তারপরে এই অঞ্চল নিয়ে আপনি একটু বলতে চাচ্ছেন, তাই না? যদি একটু ছোট করে বলেন, আমরা শেষ দিকে যদি একটু বলেন যে কয়েক বাক্যে কেমন প্রার্থীকে আপনি ভোট দিতে চান, তার কি গুণাবলী থাকা জরুরি? ইসলাম, দেশ ও মানবতার সাথে কাজ করবে, ন্যায় ও ইনসাফ ভিত্তিকভাবে রাষ্ট্র পরিচালনা করবে এবং গরিব দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়াবে এবং তাদের সেবা করবে। এই কাজগুলো যে করবে এমন প্রার্থী আমরা চাই, যেটা বা বিভিন্ন চোরাচালান চাঁদাবাজি বন্ধ করবে এবং যুবকরা যে নেশাগ্রস্ত এবং এই নেশা থেকে ফিরে আনবে এবং সমাজে এর প্রভাব বিস্তার এটা বন্ধ করবে, এমন প্রার্থীকে আমরা ভোট দিতে চাই এবং এমন প্রার্থী আমরা এই মাদারীপুর 3 আসনের জন্য যোগ্য মনে করি। দারুণ বলেছেন আপনি, একজন সৎ, যোগ্য, নিষ্ঠাবান ব্যক্তিকেই তারা প্রার্থী হিসেবে দেখতে চান। আমরা মাদারীপুরের যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, আমরা তাদের সাথে কথা বলছিলাম। আমরা জানার চেষ্টা করছিলাম যে অঞ্চলে কি সংকট রয়েছে, তাদের প্রত্যাশা কি, একজন প্রার্থীর কাছে তাদের কি প্রত্যাশা রয়েছে, তারা কেমন প্রার্থীকে কি গুণাবলী দেখে ভোট দিতে চান, তাদের সংকট থেকে উত্তরণের জন্য কি করণীয় আছে, এই যাবতীয় বিষয়ে আমরা তুলে আনার চেষ্টা করেছি আমাদের আজকের যেই নির্বাচনের পথচলা অনুষ্ঠান সেখান থেকে। আমরা জানতে পেরেছি তারা চান সৎ নিষ্ঠাবান যোগ্য প্রার্থীকে ভোট দিতে, কেননা বিগত সময়ে তারা দেখেছেন যে প্রতিশ্রুতির ফুলঝুরি কিন্তু বাস্তবায়ন দেখেনি। তারা চান যে যারা প্রতিশ্রুতি দিবেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করবেন, তার বাস্তবায়ন করবেন, এরকম সৎ নিষ্ঠাবান ব্যক্তিকে তারা ভোট দিতে চান। আমরা
আমরা মাদারীপুরের নির্বাচনী পথ চলা অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। আমাদের আগামীকাল অনুষ্ঠান থাকবে ফরিদপুরে, সেখানে আপনারা সাথেই থাকবেন সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি নির্বাচনের পথ চলা।